আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে পদার্থের যে চৌম্বকত্বের কারণ কি এবং যে ডোমেন কি জিনিস, ডোমেন কিভাবে চৌম্বকত্বের বিভিন্ন যে টাইপ আছে অর্থাৎ ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক তা নিয়ে আলোচনা করব। তো এর ভিতরে যে রহস্যগুলো লুকিয়ে আছে যার জন্য পুরো ব্যবস্থাপনাটা চলে, অর্থাৎ কোনো একটা জিনিস ম্যাগনেটিক প্রপার্টি শো করে আর একজন শো করে না, সেই নিয়ে আজকে কিন্তু ধীরে ধীরে আলোচনা করবো। আজকের যে টোটাল লেকচার যেটা হবে পুরোপুরি থিওরি বেস যে কটা কথাবার্তা বলবো সেগুলোকে ছোট ছোট করে নোট আকারে তুলতে হবে, কারণ পরীক্ষা এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ওই জন্য প্রত্যেকটা টার্ম থেকে প্রচুর বার কোশ্চেন এসছে, হাই লেভেলেও এসছে, বেস লেভেলেও এসছে। তো প্রথম যে টপিকটা নিয়ে আজকে কথাবার্তা বলছি সেটা হচ্ছে পরমাণুর গঠন ও চৌম্বক দ্বিমেরু। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি আগের চ্যাপ্টারে, তাও সামান্য একটু কথা বলছি যে ইলেকট্রন যেদিকে মুভমেন্ট করছে, ইলেকট্রন যেদিকে মুভমেন্ট করে, এই মুভমেন্টের উল্টো দিকে আমরা তড়িৎ প্রবাহ হচ্ছে বলে ধরে নিতে পারি। এর ঠিক আগের ভিডিওটাতে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, ইলেকট্রন যেদিকে যাচ্ছে তো ইলেকট্রনের মুভমেন্ট মানে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে সেদিকে যদি কারেন্টকে যদি আই ধরি, সাপোজ এদিকে যদি আমি আই যাচ্ছে ধরি, তাহলে আমার বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের, ম্যাগনেটিক ডাইপোলের ডাইরেকশন, তাই তো? যদি এদিকে কারেন্ট যায়, এদিকে যদি কারেন্ট যায় তাহলে আঙুলটা এদিকে অর্থাৎ নিচের দিকে থাকবে। এবার এটা ডিপেন্ড করে কার উপর, চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট কার উপরে ডিপেন্ড করে। ম্যাগনেটিক মোমেন্ট ডিপেন্ড করে এক, এগুলো সব আগের দিনের কথা, তড়িৎ প্রবাহ এবং যে লুপটা আছে লুপটার ক্ষেত্রফল। তাহলে এটা যদি আমাদের লুপ কনসিডার করি, এই লুপটার যে ক্ষেত্রফলটা আছে, অর্থাৎ এটা একটা সার্কেল, আসলে পরমাণু তো একটা বৃত্তাকার মানে বৃত্তা আকৃতির একটা আমি কনসেপ্ট ধরে নিতে পারি এক পাকের ক্ষেত্রে। তাহলে ওই বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এখানে সূত্র বসবে। আর ইলেকট্রন ঘুরপাক খাওয়ার জন্য যে কারেন্টটা পাওয়া যাবে সেটাকে আই যদি কনসিডার করা হয়। এটা গেল বেসিক। ওকে, এবার আসছি চৌম্বক ভ্রামকের উৎস। একটা একটা পরমাণু বা একটা লোহা হোক, যেসব উপাদানগুলো আছে তারা চৌম্বক ভ্রামক দেখায় কেন? একটা তো আমরা আগের দিন জানি যে ইলেকট্রন ঘূর্ণনের জন্য হয়। ইলেকট্রনের ঘূর্ণন কত প্রকৃতির হয়? ইলেকট্রনের ঘূর্ণন দুই প্রকৃতির দেখতে পাই। একটা হচ্ছে গিয়ে তার আহ্নিক গতি, যেটা নিজের চারিপাশে ঘুরপাক খাচ্ছে, আর একটা হচ্ছে পুরো পাক ঘুরে আসছে, যেটা দুটোই কিন্তু ঘূর্ণন। এইখানে ঘূর্ণন যদি হয়, দেখো এদিকে যদি ইলেকট্রনটা যদি এদিকে ঘুরপাক খাচ্ছে, তাহলে তার জন্য যে চৌম্বক ভ্রামক সেটা উপর দিকে কাজ করছে। ওকে, আর ইলেকট্রন যদি এদিকে ঘুরপাক খায়, বোঝা গেল বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে মাঝে রেখে এই রাউন্ডে যদি ঘুরপাক খায়, তার জন্যও কিন্তু তোমার অরবিটাল যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের জন্য কিন্তু চৌম্বক ভ্রামকের সৃষ্টি হচ্ছে, তার ডাইরেকশন উপর দিকে। আরো একটা কারণ আছে যেটা একদম নগণ্য, খুব কম এফেক্ট ফেলে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক। তাহলে দেখতে গেলে আমরা এখান থেকে তিনটে জিনিস জানলাম। এক, ইলেকট্রনের কক্ষীয় গতি, ইলেকট্রনের কক্ষীয় গতি। দুই, ইলেকট্রনের স্পিন। আর তিন, নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক। তাহলে মোটামুটির উপরে যদি দেখা যায় যে ইলেকট্রন এদিকে দৌড়াচ্ছে, এই বরাবর ঘুরছে, তাহলে কারেন্ট তার উল্টো দিকে হবে। কারেন্ট যেদিকে হয় সেটা হচ্ছে ডাইরেকশন। এখানে ইলেকট্রনের ঘূর্ণন এদিকে দেখাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে। এদিকে তড়িৎ প্রবাহ মানে এর জন্য ডাইপোল মোমেন্ট ঊর্ধ্বমুখী। নিউক্লিয়াসের জন্য একটা আছে। তাহলে হয় কি, এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা আমরা জানি যে ইলেকট্রন নিজের কক্ষপথের মধ্যে লাট্টুর মতো পাক খাচ্ছে। আর একটা হচ্ছে কি, যে অরবিটে ঘুরপাক খাচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য এখানে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রন ঘুরপাক খায়। তাহলে এই দুটো জায়গা থেকে ধরা পড়ে যে ইলেকট্রনে একটা মুভমেন্ট নয়, দুটো মুভমেন্ট আছে। আর একটা আছে নিউক্লিয়াস পার্টটার জন্য। এবার এই যে আমরা ডাইপোল পেলাম, কেন ডাইপোল বলছি? যদি বলরেখার ডাইরেকশন এটা হয় তাহলে এটা সাউথ আর উপর দিকে হচ্ছে নর্থ, এটা সাউথ উপর দিকে হচ্ছে নর্থ। বোঝা গেল না? গেল না?
ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন কোন দিকে হয়? ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন হয় সাউথ টু নর্থ। তাহলে এখানে যে ছোট্ট দ্বিমেরুটা তৈরি হলো, পৃথিবীর সব থেকে ছোট যে দ্বিমেরু, তার সাউথ পোল হচ্ছে এটা, নর্থ পোল হচ্ছে এটা। এখানে আবার তার ভিতরে যে এফেক্টটা আছে, তার সাউথ পোল হচ্ছে নিচেরটা, নর্থ পোল হচ্ছে উপরেরটা। এই ডাইপোলের উপর এবার ভিত্তি করে আমরা ম্যাটারকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারবো। পদার্থের প্রকারভেদের মধ্যে প্রথম যেটা হচ্ছে তিরস্চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক মানে যার ভিতরে কোনো চৌম্বক ধর্ম দেখায় না। ডায়াম্যাগনেটে কি হয়? ভাবো যে ছোট ছোট যে পরমাণুগুলো, এই যে ছোট ছোট পরমাণুগুলো যে ঘুরপাক খাচ্ছে, এখানে একটা লজিক লাগাও, মাথার ভিতরে ভালো করে ঢোকাও। এই যে ঘুরপাক খাচ্ছে কোন একটা পরমাণু, দেখা গেল হয়তো লোহা আছে কি কপার আছে কি যেই আছে, তাহলে তার প্রত্যেকটা পরমাণু এমন তো নয় যে সবাই এরকম ভাবে ঘুরপাক খাচ্ছে পাশাপাশি বসে বসে। কেউ হয়তো এরকম ঘুরপাক খাচ্ছে, কেউ হয়তো এরকম করে ঘুরপাক খাচ্ছে, কেউ হয়তো এরকম তোমার সামনের দিকে করে ঘুরপাক খাচ্ছে, কেউ পিছন দিকে ঘুরপাক খাচ্ছে। এমন তো হবেই, এটাই ন্যাচারাল। সবাই তো একদম সুন্দর বসে পর 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 পিটি প্যারেড করার মতো দাঁড়িয়ে আছে, সবাই একই দিকে ঘূর্ণন খাচ্ছে, এটা বাস্তবে সম্ভব নয়। একটা হ্যাপাজার্ড মেথডে তারা ঘুরপাক খাবেই, এটাই বাস্তব। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এইখানে তিরস্চুম্বক পদার্থের ভিতরে হয় কি ঘটনা? আমরা কখন, আরেকটা জিনিস, কখন আমরা এই চৌম্বকত্ব খুঁজে পাবো, অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কখন খুঁজে পাবো? ভাবো কোন একটা পরমাণুর যখন আমরা ইলেকট্রন বিন্যাস করছি, এই জায়গাটাও একটা ভালো জিনিস খেয়াল করো। যখন কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করছি, ধরে নাও এটা ডি সেল, সাপোজ এটা ডি সেল। ডি সেলের ভিতরে 5টা ঘর। এবার এই ডি সেলের মধ্যে থাকা ইলেকট্রন গুলোর কথা যদি ভাবি, তাহলে এই প্রথমে একটা সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন। এই সিঙ্গেল ইলেকট্রন গুলোর আমরা জানি স্পিন কোয়ান্টাম নাম্বার সব সেম। সিঙ্গেল ইলেকট্রন থাকলে পরে স্পিন কোয়ান্টাম নাম্বার সব সেম থাকে। তাহলে এরকম ধরো সবার ইলেকট্রনের ঘূর্ণন দেখা গেল হয়তো এই একই ডাইরেকশনে হচ্ছে। এরও ক্ষেত্রে এখানে একই, এরকম ঘুরছে, এও এরকম ঘুরছে, এও এরকম ঘুরছে, এও এরকম ঘুরছে, এও এরকম ঘুরছে। ক্লিয়ার? সববার ডাইরেকশন যদি এক হয়, তাহলে এদের জন্য ডাইপোল মোমেন্টের ডাইরেকশন সববার ঊর্ধ্বমুখী হতে থাকবে। বাস্তবে কিন্তু এই দাগগুলো কিন্তু তাই করা আছে। বাস্তবে কিন্তু দাগগুলো 1 2 3 4 5, তাহলে সববার ডাইপোল মুভমেন্ট একই দিকে আছে। ডাইপোল মুভমেন্ট সবকটা একদিকে হওয়ার দরুন হয় কি, জোরালো একটা ম্যাগনেটিক এফেক্ট বা ফিল্ড আমরা খুঁজে পেতে লাগি। সবাই তো একই দিকে প্রদর্শন করছে। যখনই এবার জোড়া স্টার্ট হলো, কালার চেঞ্জ করে দিচ্ছি, যখনই জোড়া স্টার্ট হচ্ছে, জোর গাচ্ছে, এই জোর যেই বাঁধলো, তাহলে এইটা যদি ক্লকওয়াইজ যদি ঘুরে থাকে, তাহলে এটা কি হবে? কাউন্টার ক্লকওয়াইজ হতে থাকবে। আর যখনই কাউন্টার ক্লকওয়াইজ হবে, তার জন্য ডাইপোল মুভমেন্ট যেটা কাজ করবে সেটা নিচে। তাহলে একে নষ্ট করে ফেলবে, বাকি 4জন বেঁচে থাকলো। তারপর দেখা গেল এখানে আবার একটা ইলেকট্রন এলো, তাহলে আবার একটা এরকম আসলে এরা দুজন দুজনকে নষ্ট করে দিল। অর্থাৎ দেখতে পাচ্ছি যে জোড়া ইলেকট্রনের সংখ্যা যত বাড়ছে, জোড় ইলেকট্রনের সংখ্যা যত বাড়ছে, তার ম্যাগনেটিক এফেক্ট তত কমে কমে আসছে। আর সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা যত বেশি থাকছে, তার ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু তত হাই শো হচ্ছে। তাহলে ভাবো যে তিরস্চুম্বক পদার্থের মধ্যে তাহলে এমন কোন রকম ইলেকট্রন বিন্যাস আমরা পাই যেখানে সব ইলেকট্রনই কিনা জোড়ায় জোড়ায় আছে, যে সেলেই থাকুক, এস থাক, পি থাক, ডি থাক, যেখানেই থাক, তাহলে জোড়ায় জোড়ায় আছে। যেমন হিলিয়ামের ক্ষেত্রে কোনো ম্যাগনেটিক প্রপার্টি শো হবে না, কেন? এর 1s2 হয়ে আছে, অর্থাৎ এস সেলের ভিতরে দুটো ইলেকট্রন থাকার কথা, দুটোই ফুল হয়ে আছে। তাহলে এর কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন ক্লকওয়াইজ, তো একটা কাউন্টার ক্লকওয়াইজ। একজন যা যদি নর্থ সাউথ দেখি থাকে, তার একজন সাউথ নর্থ দেখাচ্ছে, দুজন দুজনকে নষ্ট করে দিয়েছে। নেট ম্যাগনেটিক প্রপার্টি কি হয়ে যাচ্ছে? 0। তার জন্য নাম দেওয়া হয়েছে ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বক পদার্থ। ওকে, এবার আসছি প্যারাচুম্বক এবং অয়স্চুম্বক পদার্থ একসাথে বলে দিয়েছি। প্যারাচুম্বকের ক্ষেত্রে কি হয়? প্যারাচুম্বকের ক্ষেত্রে দেখা যায় কিছু সিঙ্গেল ইলেকট্রন থাকে, কিছু,
এই কিছু থাকা যে সিঙ্গেল ইলেকট্রন গুলো বহিরাগত যে ম্যাগনেটিক ফিল্ড যখন চলে আসে তখন তারা অ্যালাইনমেন্টটা পরপর সেজে যায়। এটা কি বললাম এটা একটু ভালো করে বলবো। দেখা গেল এদের ভিতরে ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে কিন্তু হ্যাপাজার্ড। দেখো এর এদিকে দেখাচ্ছে তো এর এদিকে দেখাচ্ছে তো এর এদিকে দেখাচ্ছে তো এর এদিকে এর এদিকে, কোনো মিল নাই। জোরালো ভাবে এফেক্ট কাজ করছে, মানে কোনো একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে সবাই একই দিকে ফোর্স দিয়ে যে টেনে নিয়ে যাবে তা হচ্ছে না। পয়েন্টের উপর এদিকে কেউ ফোর্স দিচ্ছে, কেউ এদিকে দিচ্ছে, তো কেউ এদিকে দিচ্ছে, সেজন্য জোরালো বল কিন্তু কাজ করছে না। ঠিক ব্যাপারটা এখানে তাই হচ্ছে, এফেক্ট আছে কিন্তু এলোমেলো ভাবে থাকার জন্য জোরালো কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনের ফোর্সটা ডাইপোল মোমেন্টটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কাজ করছে না, তার জন্য ম্যাগনেটিক এফেক্টও আমরা সেইভাবে দেখতে পাই না, মৃদু দেখতে পাই। তার জন্য এর নাম হয়েছে প্যারাম্যাগনেটিক বা পরাচৌম্বক পদার্থ। হলো অয়স্চুম্বক বা ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে দেখো অ্যালাইনমেন্টটা দেখো সববার দেখো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টেই বসে আছে। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। প্রত্যেকটা অ্যালাইনমেন্ট দেখো নিজে থেকেই বসে আছে, ওর ইচ্ছাটাই নিজে থেকে বসে থাকা। বোঝা গেল? সিঙ্গেল ইলেকট্রন তো আছেই, এরও সিঙ্গেল ইলেকট্রন ছিল, এরও সিঙ্গেল ইলেকট্রন আছে, কিন্তু এমন এর চরিত্র যেটা সবাই একই অ্যালাইনমেন্টে বসে আছে। যখনই যখনই বাইরের ম্যাগনেটিক ফিল্ড এলো, যখনই বাইরের ম্যাগনেটিক ফিল্ড এলো তখন ওই ডাইপোল গুলো বাইরের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে সবকটা সেজে গেল। এই কথাগুলো আপাতত শুনে রাখো, পরে এগুলো গিয়েই কাজে লাগবে। আবার বলছি, কোন একটা এখানে দেখা গেল ছোট্ট চুম্বক আছে, তার ভিতরে আমি একটা একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এরকম করে ধরো ম্যাগনেটিক ডাইপোল গুলো আছে। এবার আমি এখানে চুম্বক আনলাম একটা, যা নর্থ পোল এটা, তাহলে বলরেখাগুলো এরকম করে বেরোচ্ছে, ঠিক ঠিক না? এই বলরেখা যখনই ও সম্মুখীন হচ্ছে তখন এই পদার্থের ভিতরে কি হচ্ছে জানো, এই ম্যাগনেটিক ডাইপোল গুলো ওই বলরেখার সমান্তরালে একই দিকে সেজে যাচ্ছে। এফেক্টিভ রেজাল্টটা অনেক হাই পাওয়া যায় ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে। ডায়ার ফেরোর মধ্যে এইটাই বিশেষ পার্থক্য যে এরও ভিতরে সিঙ্গেল ইলেকট্রন, এর ভিতরে যেমন ছিলই না, এর ভিতরে ছিলই না। আর এখানে কি হলো, এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ডাইপোল তো আছে কিন্তু এর ডাইরেকশন গুলো উলট পালট অবস্থায় থাকে। ফেরোম্যাগনেটের ক্ষেত্রে ওর নিজের মতো করে বসে থাকে, বহিরাগত চুম্বক এলে পরে সেটা একটা সুসজ্জিত অবস্থায় চলে আসে। এতদূর আশা করি ক্লিয়ার? তো বোঝা গেল আশা করি যে ডায়াম্যাগনেটিক কাকে বলছি, প্যারাম্যাগনেটিক কেন বলছি, ফেরোম্যাগনেটিক কেন বলছি। ওকে, এবং তাদের ভিতরে মূল পার্থক্যটা কোথায়। এবার চৌম্বকত্ব বৃদ্ধি কি করে আমরা করতে পারি? এক, তাপমাত্রা কমানো, তাপমাত্রা কমলে পরমাণুগুলোর তাপীয় কম্পন কমে আসে, তাপীয় কম্পন কমে আসার ফলে তারা সজ্জিত হতে পারবে ভালো। সেই জন্য কোনো জায়গায় যদি উচ্চ শক্তি সম্পন্ন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চায় সেখানে যেমন শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রয়োজন হয়, একই সাথে কিন্তু আবার টেম্পারেচারকেও খুব ডাউন করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো আছে, হিট যদি থাকে তাহলে পরে হিট এনার্জি থাকলে পরে এদের ভিতরে ভাইব্রেশন থাকে। আমরা জানি হিট এনার্জি কি করে, পরমাণুকে ভাইব্রেট করে। তাহলে পরমাণু যদি ভাইব্রেট হয় তাহলে এই যে নির্দিষ্ট অ্যালাইনমেন্টে বা অ্যারেঞ্জমেন্টে থাকার যে কথাটা, সেটা পসিবিলিটি কি হবে, কমে আসে। এই কমে আসাটা যত ডিক্রিজ করতে পারবো, যত নামিয়ে দিতে পারবো, কি করব, তার জন্য তাপমাত্রাকে ডাউন করতে হবে। তাপমাত্রাকে কি করতে হবে, ডাউন করতে হবে। তাপমাত্রা যত ডাউনফল করবে পরমাণুগুলো তত স্টেবল হবে, আর যত স্টেবল হবে এই স্টেবল পরমাণুগুলোর ভিতরে যখন উচ্চ শক্তি সম্পন্ন চৌম্বক ক্ষেত্র পাস আউট করাবো, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যখন আমরা পাস করাবো, তখন দেখব যে ওর ভিতরে ন্যাচারালি যতটা চৌম্বকত্ব সৃষ্টি হওয়ার কথা তার থেকেও বেশি তৈরি হবে। বোঝা গেল কি বললাম? তাহলে দুটো মূল জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চুম্বকিত ম্যাগনেটাইজড হওয়ার ক্ষমতা ডিপেন্ড করবে দুটো জিনিসের উপরে, এক লো টেম্পারেচার, হাই ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক যাই বললাম,
তাদের ভিতরে যে যতটুকুই যা চৌম্বকত্ব দেখতে পাচ্ছি তাকেও যদি আরো ইনক্রিজ করতে হয় তাহলে লো টেম্পারেচার হাই ম্যাগনেটিক ফিল্ড। ওই জন্য দেখবে জাপানের যে মনোরেল আছে, যে বুলেট ট্রেন গুলো যেগুলো ছুটছে অত অত ভেলোসিটিতে, ওখানে রেল ট্র্যাক গুলো ম্যাগনেটিক ফিল্ড থাকে। ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য কি হয়, ট্রেনটাই পুরো বাতাসে ভাসিয়ে রাখে। এবার অত জোরালো ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য শুধু আমি হাই ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ন তৈরি করলে পরে সেই পরিমাণ বল দেওয়ার ক্ষমতা নেই যে নর্থ নর্থ বিকর্ষণ করছে ভেসে যাবে, এমন হয় না। এটা হওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে লো টেম্পারেচারে পৌঁছতে, ওই জন্য ট্র্যাক গুলো খুব ঠান্ডা থাকে এবং উচ্চ চৌম্বক ক্ষেত্র সেখানে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এর কারণটা বোঝা গেল যে কেন এরকম হয় ওখানে। এবার আসি কোয়ান্টায়ন চৌম্বকায়ন ভেক্টর। চৌম্বকায়ন ভেক্টর, ম্যাগনেটাইজেশন ভেক্টর। ম্যাগনেটাইজেশন ভেক্টর কি জিনিস ভালো করে ভাবো। আজকে আলোচনার শুরুতেই আমি বলেছি যে বিভিন্ন যে পরমাণুগুলো আছে, বিভিন্ন যে পরমাণুগুলো আছে একটা পদার্থের মধ্যে, এই পরমাণুগুলোকে খেয়াল করে দেখো। এই পরমাণুগুলো যদি খেয়াল করে দেখি তাহলে কি দেখবো, কেউ হয়তো এরকম ঘুরছে, তার ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট এদিকে কাজ করছে, কেউ হয়তো এরকম ঘুরছে তার এদিকে কাজ করছে, কেউ হয়তো এরকম ঘুরছে তার এদিকে কাজ করছে, কেউ এরকম ঘুরছে তার এদিকে কাজ করছে। ডাইরেকশন সব সেম নয়। এই যে সেম হলো না, এক একজন যে এক এক দিকে ডাইরেকশন দেখাচ্ছে, তাহলে হবে কি উপায়, আমি বলবো কি, এর তো একটা তো ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, যতটুকুই পাচ্ছি, দুর্বল হোক সবল হোক যেটাই পাচ্ছি, সেইটা পাওয়ার কারণ কি? ভেক্টর আমাদের সবার পড়া। ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল যেটা বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন থাকে। তাহলে একটা পয়েন্টের রেসপেক্টে, সাপোজ এই পয়েন্টের রেসপেক্টে ভেক্টরগুলোকে যদি তুলি, দেখো এটা এদিকে কাজ করছে, এই ধরো অ্যাক্সিস, আমি 2D ভাবছি, 2D যদিও নয় আমি ভাবছি, এটা একটা কাজ করছে, এটা একটা কাজ করছে, এও দেখছি এরকম কাজ করছে। 3D হয় ভালো, যাই হোক। তাহলে এদের উপাংশগুলোকে এদিকে ফেলে আমরা আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসে সবকটাকে ফেলাতে পারবো কি পারবো না, যদি 2D নিয়ে ভাবি আর কি। পারবো। ভেক্টরে আমরা করেছি ক্লাস 11 যে একাধিক ভেক্টর যদি একই জায়গায় কাজ করে তাহলে তাদের নেট একটা ফলাফল কিন্তু বার করা যায়। তাহলে এখানে সেটাই দেখা যাচ্ছে যে এর এদিকে, এর এদিকে, এর এদিকে, এর এদিকে, কিন্তু এদের যদি সব যোগ করা যায়, ভেক্টর মেথডে যদি আমরা সাম করি, তাহলে দেখবো এর নেট একটা ফলাফল পাবো যেটা ডাইরেকশন কিনা হচ্ছে এটা। এই যে নেট যে ফলাফল পেলাম, তাহলে এটা না একে দেখাচ্ছে, না এর দেখাচ্ছে, না এর দেখাচ্ছে, না এর দেখাচ্ছে, দেখো তাকিয়ে মিডিল বরাবর চলে গেছে। তাহলে এটা বলবো কার? বলবো হচ্ছে কি ইউনিট ভলিউমের ভিতরে থাকা যতগুলো পরমাণু আছে তাদের নেট ফলাফল, তাদের নেট ফলাফল। এর জন্য এইটার জন্য এও দায়ী, এও দায়ী, এও দায়ী, এও দায়ী। তাহলে কারো সিঙ্গেল কারোর জন্য তো বলতে পারছি না। তাহলে ইউনিট ভলিউমের ভিতরে যে 4 জন ধরেছি আমি, এই 4 জনের তাহলে নেট ফলাফল। এই নেট ফলাফলটারই নাম হচ্ছে গিয়ে চৌম্বকায়ন ভেক্টর। চৌম্বকায়ন ভেক্টর তাহলে ইউনিট ভলিউমের মধ্যে থাকা নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ইউনিট ভলিউমে থাকা। ইকুয়েশন ওই জন্য দেখো, ইকুয়েশন হচ্ছে গিয়ে I is equal to m net by v, I is equal to m net by v। আশা করি বোঝাতে পেরেছি, খুব টাফ কিছু নয় কিন্তু নতুন। তাহলে কি হলো, এখানে যে টোটাল যত আমি পেলাম তাদের ভেক্টর মেথডে আমি যখন সাম করলাম, সাম করে বেরিয়ে আসলো কি এম নেট। এবার ইউনিট ভলিউমে যেহেতু চাইছি তাই ভলিউম দিয়ে ভাগ, যেটা পেলাম সেটাই হচ্ছে আই, মাথার উপরে ভেক্টর সাইড। কেন, এটাও একটা লব্ধিও আমরা দেখেছি ভেক্টরের ক্ষেত্রে কি হয়, ভেক্টর রাশি হয়। তাহলে ওর একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। ওকে, আচ্ছা। তাহলে চৌম্বকায়ন ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, চৌম্বকায়ন ভেক্টরকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। আই সমান হচ্ছে এম নেট ডিভাইডেড বাই ভি, অর্থাৎ নেট যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পেলাম তাকে ভলিউম দিয়ে ভাগ করার পর যেটা পেলাম সেটাই হচ্ছে আই। তাহলে আয়ের ইকুয়েশন নিয়ে যদি ভাবা যায় যে কি হবে এবং এর একক কি হবে,
তাহলে আই ইজ ইকাল টু দেখতে পাচ্ছি এম নেট বাই ভি। চলো পরের পাতায় যাই। তাহলে আয়ের ইকুয়েশন হচ্ছে এম বাই ভি। খুব ভালো করে খেয়াল করো, আগের দিনে আমরা আলোচনা করেছি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের এম এর ইকুয়েশন। এম ইজ ইকাল টু কি ছিল? আই ইন্টু এ, আই কারেন্ট ইন্টু এ, আই ইন্টু এরিয়া ডিভাইডেড বাই ভলিউম। মাত্রাতে যদি আসি তাহলে এটা কারেন্টের মাত্রা, ডাইমেনশন অফ কারেন্ট যা থাকলো, এরিয়ার ডাইমেনশন অফ এরিয়া রাখলাম, আর নিচে থাকবে হচ্ছে ডাইমেনশন অফ ভলিউম রাখলাম। তাহলে এটা যদি আবার ভাঙি, ডাইমেনশন অফ কারেন্ট হচ্ছে গিয়ে তোমার এ ইনটু, মানে ইউনিটে চলে যাচ্ছি ডাইরেক্ট, আর এরিয়া মানে হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো লেন্থ স্কোয়ার, আর ভলিউম মানে হচ্ছে এল কিউব। তাহলে কাটলে পরে নিচে একটা শুধু এল পড়ে থাকছে, তাহলে হচ্ছে কি এ বাই এল। তাহলে ইউনিটে যদি আসি তাহলে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার এর একক। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মনে পড়ে না? আজকেও শুরুতে হয়েছে, এখনই বলেছিলাম আই ইন্টু এ। এই যে ইলেকট্রনটা ঘুরপাক খাচ্ছে তার জন্য যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা হচ্ছে আই, এবং ওই যে লুপটা আছে তার ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে এম এর ইকুয়েশন হচ্ছে আই ইন্টু এ। তাহলে ওইখানে নিয়ে গিয়ে টুক করে বসালাম, কি বসালাম? এই যে এম এর জায়গায় বসালাম আই ইন্টু এ ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম দিয়ে ভাগ করলে পরে যদি মাত্রা বিশ্লেষণ করতে লাগি, এরিয়ার মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ভলিউমের হচ্ছে কি এল কিউব, কেটে কুটে নিচে থাকলে এল। তাহলে উপরে হচ্ছে তড়িৎ প্রবাহ মানে অ্যাম্পিয়ার, নিচে থাকছে হচ্ছে লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার। মাত্রা হচ্ছে এটা, একক হচ্ছে এটা। একটা গাণিতিক সুন্দর দেখে সমস্যা দেওয়া আছে, গাণিতিক সমস্যাটা তোমরা আগে করো, ট্রাই করো, জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর জন্য গাণিতিক উদাহরণটা দেওয়া আছে, তারপরে না পারলে পরে আমি করছি, আগে নিজে ট্রাই করো। তো ছোট্ট একটা অঙ্ক দিয়েছিলাম জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আই ইজ ইকুয়াল টু এম নেট বাই ভি। এম নেটের ভ্যালু কত? এম নেটের ভ্যালু হচ্ছে 5, আর ভি এর ভ্যালু হচ্ছে 10⁻⁻4, মানে হয়ে গেল 5 ইন্টু 10⁻4, 5 ইন্টু 10⁻4। চলো নেক্সট। একটি একটি দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট আছে, মেরু শক্তি হচ্ছে স্মল এম, দৈর্ঘ্য হচ্ছে 2L, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে ওই চুম্বকটির চৌম্বকায়ন ভেক্টর আই এর মান নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি অঙ্ক আকারে দিয়েছি, কিন্তু এটা আসলে একটা সূত্র বা একটা ইকুয়েশন এস্টাবলিশ হবে। তো নিজে অবশ্যই মাথা খাটিয়ে করার চেষ্টা করো, এখান থেকে একটা ইকুয়েশন পাবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বার করছি হচ্ছে গিয়ে আই, চৌম্বকায়ন ভেক্টর আই। আই ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। এম বাই ভি, এম এর ইকুয়েশন কি হয় দণ্ড চুম্বকের জন্য? মেরু শক্তি ইনটু চুম্বকের মেরুদয়ের মধ্যবর্তী দূরত্ব বা চুম্বকের দৈর্ঘ্য, তাহলে মেরু শক্তি এম দেখতেই পাচ্ছি, ইনটু দৈর্ঘ্য হচ্ছে 2L বাই ভি। দেখো এখানে ইনফরমেশন দেওয়া আছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, এবং ওই দণ্ড চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে 2L। তাহলে আয়তনের জায়গায় কি লিখতে পারবো? 2L ইন্টু এ। 2L মরে গেল, তাহলে পড়ে থাকলো কি? এম বাই এ। তাহলে আয়ের ইকুয়েশন কি দাঁড়ালো? মেরু শক্তি বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মেরু শক্তি বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? দণ্ড চুম্বকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই লাইনটা খেয়াল রেখো যে মেরু শক্তি সমান মেরু শক্তি বলছি, চুম্বকায়ন শক্তি ইজ ইকুয়াল টু চুম্বকের মেরু শক্তি ডিভাইডেড বাই দণ্ড চুম্বকের ক্ষেত্রফল বা চুম্বকটির ক্ষেত্রফল।
এবার আসছি যেটা খুব ইম্পর্টেন্ট, আমি যে সকালবেলাতে যে ক্লাস যখন স্টার্ট করলাম তখন বললাম প্রচুর কোশ্চেন আসে। এই সেই জায়গা যেখান থেকে প্রচুর কোশ্চেন প্র্যাকটিক্যালি আসে। এখানে প্রত্যেকটা শব্দ ভিডিও পজ করে লিখবে, প্রত্যেকটা লাইনকে লিখবে। এখান থেকেই মোটামুটি 85 থেকে 90% কোশ্চেন, যেটা আমি বলেছি, এখান থেকেই আসে। তাহলে একটা একটা করে ধীরে ধীরে আলোচনা করছি। সেটা হচ্ছে গিয়ে চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এইচ দিয়ে। চুম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটি একটি বাহ্যিক ভেক্টর রাশি। এটা কি? একটা বাহ্যিক ভেক্টর রাশি। কার বাহ্যিক? আমি দেখা গেল একটা লোহা বা কোনো চৌম্বক পদার্থর কথা বলছি, তার বাইরে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে তার কথা হচ্ছে। এটি একটি বাহ্যিক রাশি। কোনো তড়িৎবাহী সলিনয়েড বা কয়েলের ভিতরে কোনো পদার্থকে রাখলে ওই কয়েলটি পদার্থটিকে চুম্বকিত করার জন্য, ওই কয়েলটি পদার্থটিকে চুম্বকে পরিণত করার জন্য যে প্রচেষ্টা চালায় তাকেই চৌম্বক তীব্রতা বলে। তাকেই চুম্বক তীব্রতা বলে। মানে কি হলো? এটা দেখা গেল একটা কাঁচা লোহার দণ্ড, কাঁচা লোহার দণ্ডের উপরে এরকম তারের পাক চেপে আছে। এখান থেকে আমি পাঠালাম কারেন্ট, এদিক দিয়ে কারেন্ট বেরিয়ে আছে। তাহলে এই কয়েলের ভিতর দিয়ে আমরা সলিনয়েড টরয়েড করে নিয়েছি। তাহলে যখনই এখান থেকে কারেন্ট যায় আমরা জানি এই দণ্ডটা একটা চুম্বকের মতো বিহেভ করতে লাগে। লোহার যদি হয়ে থাকে তাহলে চুম্বকের মতো বিহেভ করে। তাহলে করাচ্ছেটাকে এই তড়িৎ প্রবাহ বা এই কয়েলটা। তাহলে কয়েলটা তো হচ্ছে দায়ী একে চুম্বকে পরিণত করার জন্য। তাহলে এই কয়েলটার যে নেচার বা প্রপার্টিটাকে আমাকে এখানে ডিফাইন করতে হচ্ছে। কয়েলটার কিন্তু বললাম, বা এরকম ভাবো কোন একটা ধরো বাঁশ চুম্বক আছে, নর্থ পোল আছে, এখানে হচ্ছে ধরে নাও সাউথ পোল। এখানে একটা লোহার টুকরো রাখলাম। তাহলে আমরা দেখি যেমন একে আকর্ষণ করে, এটা তো সত্যই আকর্ষণ তো করে, আবার দেখতে পাই এই লোহাটাও যেন একটা ছোট চুম্বকে পরিণত হয়ে গেছে এবং এর কাছে একটা লোহার টুকরো রাখলে পরে তাকে যেন মনে হচ্ছে আকর্ষণ করে। দেখবে খেয়াল করে, মানে এই চুম্বকের জন্য এই লোহাটা চুম্বকে পরিণত, এই চুম্বক আবার আর একটা লোহাকেও টানতে সক্ষম হয়ে যায়, হয় না? তাহলে এ এখন হচ্ছে কি সেই এক্সটার্নাল ভেক্টর যে কিনা পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে। তাকেই বলা হচ্ছে চৌম্বক তীব্রতা, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, যাকে এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই জন্য দেখো এখানে বারবার এই অক্ষরটা আসছিল, এই অক্ষরটা আসছিল, থেকে থেকে মাথায় একটু ডিস্টার্ব করে। এখানে দেখো বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র তাকে এইচ দিয়ে প্রকাশ করছিলাম, বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র তাকে এইচ দিয়ে প্রকাশ করছিলাম। এইচ এর রেসপেক্টে পরমাণুর কথা বলছিলাম। বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র এখানে কত আছে 0, তার রেসপেক্টে এলোমেলো। বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র আছে তার রেসপেক্টে ওর অ্যালাইনমেন্টে। বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র সেটা 0। দেখো চুম্বক ফেরোম্যাগনেটে পরমাণুগুলো নিজের মতো করে আছে, এলোমেলো নেই, নিজের মতো করে আছে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে যে অন হলো দেখো ওর দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখন আলোচনা করছি এই নেচারটাকে, এই একে যে মহাশয় এসে ওই পদার্থটার ভিতরে চৌম্বকত্ব সৃষ্টি করছে। ক্লিয়ার করতে পেরেছি? পরিষ্কার? তো এখানে আর কি কি জিনিস খেয়াল করার মতো আছে? প্রথমত হচ্ছে কি একে এইচ দিয়ে প্রকাশ করা হয়, একে এইচ দিয়ে প্রকাশ করা হয়। বি ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু হচ্ছে বি নট বাই মিউ নট। বি নট কি? বি নট হলো শূন্য স্থানে চৌম্বক আবেশ, শূন্য স্থানে, কোনো মিডিয়াম ফেডিয়াম নেই, ফাঁকা শূন্য স্থান আছে সেক্ষেত্রে। আর মিউ নট তো নিশ্চয়ই ভুলে যাওনি, মিউ নট হচ্ছে গিয়ে কি? মিউ নট হলো গিয়ে শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতা। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? শূন্য স্থানের জন্য যদি বলি তাহলে বি নট ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু এইচ, মিউ নট ইনটু এইচ। ওকে, যেটা আমরা এইচ এইচ বলছি শূন্য স্থানের ক্ষেত্রে সেটাকে বি বলতে হবে। মিউ দিয়ে গুণ, মিউ নট দিয়ে গুণ যাবে, বাস মিউ নট ইনটু এইচ। মিউ নটের ভ্যালু কত ছিল? 4 পাই ইনটু 10⁻⁷। ওকে, এবার যে টার্মটা আসছে সেটা হচ্ছে চৌম্বকায়ন ভেক্টর। চৌম্বকায়ন ভেক্টর, ম্যাগনেটাইজেশন ভেক্টর আই।
ম্যাগনেটাইজেশন ভেক্টর আই। খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেটাইজেশন ভেক্টর আই মানে কি? ম্যাগনেটাইজেশন ভেক্টর আই মানে কি? বাহ্যিক একটা চুম্বক ক্ষেত্র তো বোঝা গেল, এইচ বা বি নট শূন্যস্থান হলে পরে এই এইচ এর প্রভাবে কোনো একটা ম্যাটারের ভিতরে যে পুচকে 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 যে দি ডাইপোল মোমেন্ট গুলো তৈরি হয়েছিল, ছবিটা ঠিকই আছে, ছবিটা একটু সে ফেড হয়েছে, যে ডাইপোল মোমেন্ট গুলো তৈরি হয়েছিল, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো তৈরি হয়েছিল, সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো যখনই কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সম্মুখীন হলো, সঙ্গে সঙ্গে কি হলো, তার একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে এলো তাদের নেচার অনুযায়ী। যেমন ফেরোম্যাগনেটের ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যক পরমাণু এক অ্যালাইনমেন্টে আসবে, ডায়াম্যাগনেটের ক্ষেত্রে কেউই আসবে না, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিছু কিছু জন আসবে। এই যে কিছু কিছু জন যারা সব এলো, তাদের নেট যে চৌম্বক ভ্রামক, একটু আগে বললাম পার ইউনিট ভলিউমের ভিতরে থাকা নেট চৌম্বক ভ্রামক। ওকে, থেকে থেকে তাহলে কি পেলাম আমরা? আমরা পেলাম, তাহলে বোঝা গেল কি, বাহ্যিক এইচ এর প্রভাবে ভিতরে অনুচুম্বক বা দ্বিমেরুগুলো ডাইপোলস গুলো সজ্জিত হওয়ার ফলে যে নেট চৌম্বক ভ্রামক তৈরি হয় তাকেই বলে আই। একটু আগে আই প্রকাশ করেছি। তাৎপর্য, এটি পদার্থের অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার পরিমাণ। অভ্যন্তরীণ প্রতিক্রিয়া পরিমাণ টার্মটা একটু ভালো করে খেয়াল করো, যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র তো আছে, সেখানে একটা লোহার টুকরো আনলাম, একটা তামার টুকরো আনলাম, একটা কাঠের টুকরো আনলাম, তিনজনের প্রতিক্রিয়া তিন রকম। যে প্রতিক্রিয়া কে কি দেবে তার উপরে ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে আয়ের উপরে। কার উপরে ডিপেন্ড করছে? আয়ের উপরে। তাহলে দেখতে পাচ্ছি আয় সমানুপাতি হচ্ছে এইচ। অবশ্যই আয় সমানুপাতি এইচ, অর্থাৎ প্রতিক্রিয়া তো পাবো, এইচ যত জোরালো হবে আয় তত বাড়বে। আর একটা কারণে হয়, কি বললাম, টেম্পারেচার ডাউন হলে পরে। এবার আসছি চৌম্বক প্রবণতা। ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি, ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি, ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি কাই এটি একটি এককহীন মাত্রাহীন ধ্রুবক। একক নেই, মাত্রা নেই, এমন একটা কনস্ট্যান্ট যা নির্দেশ করে একটি পদার্থ কত সহজে চুম্বকিত হতে পারে, কত সহজে চুম্বকিত হতে পারে। যেমন ধরো লোহার ভিতরে কাঁচা লোহা পাকা লোহা আছে, দুটোই ম্যাগনেট হবে, কিন্তু কে সহজে হবে, কার প্রতি বেশি ফোর্স লাগালে পরে তবে গিয়ে সে ম্যাগনেটে পরিণত হবে। তাহলে দাঁড়ালো কি, দেখো এই সূত্রটা একদম ঠিকঠাক বসে, কাই ইজ ইকাল টু আই বাই এইচ। কেন? যে পরিমাণ প্রতিক্রিয়া পাচ্ছি তাকে বলছি আই, আর যে প্রতিক্রিয়া আমি দিচ্ছি, যে পরিবেশটা আমি তৈরি করছি, বাহ্যিক যে চৌম্বক ক্ষেত্র আনছি তার রেসপেক্টে তো আই তৈরি হচ্ছে। তাহলে এক্স ইজ কাই ইজ ইকাল টু হচ্ছে আই বাই এইচ। তো এখান থেকে তোমরা রিয়েলাইজ করার চেষ্টা করতে, কায়ের মান আমি তিনজনের বলছি, আলোচনা তো করবোই, তাহলে তিনজনের ক্ষেত্রে কার ক্ষেত্রে কায়ের মান কি হতে পারে। যেমন যদি ফার্স্ট যদি বলি যে ডায়াম্যাগনেটিক, ধরো ডায়া আছে, ফেরো আছে, আর আছে ধরো প্যারা, বলো কায়ের মান এর কি হবে, এর কি হবে, এর কি হবে? ডায়ার ক্ষেত্রে কি হওয়া উচিত? ডায়ার ক্ষেত্রে কি হওয়া উচিত, আমি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাবো, কিন্তু ওর ভিতরে কোনো প্রতিক্রিয়া পাবো পাবো। আচ্ছা ফেরোর ক্ষেত্রে কি হবে? ফেরোর ক্ষেত্রে দেখবো প্রচুর পরিমাণে প্রতিক্রিয়া পাবো, বাইরে ম্যাগনেটিক ফিল্ডের থেকে যেন ও বেশি জোরালো হয়ে গেছে, মানে এখানে গেটার দেন। আর প্যারার ক্ষেত্রে কি হচ্ছে, ও মিডিয়াম মিডিয়াম একের কাছাকাছি এরকম কিছু। তো চলো দেখে নিই কি হয় না হয়। তাহলে এর ক্ষেত্রে কি হয়, ডায়াম্যাগনেটের ক্ষেত্রে এক্স এর মান হবে ঋণাত্মক, খুব কম, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন হিসাবে। ফেরো চুম্বকের ক্ষেত্রে কায়ের মান হচ্ছে কি ধনাত্মক বা অনেক বেশি, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন হিসাবে। আর প্যারাচুম্বক বা প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক কিন্তু কম, ওই একের কাছাকাছি, সামথিং সামথিং, অল্প অল্প। আমি এখানে যা যা লিখে রেখেছি, এখন যে আলোচনাটা চলছে
এটা কখনো না কখনো পরীক্ষায় কোশ্চেনে এসছে বলেই তোলা আছে নোট আকারে। এতটা ইম্পর্টেন্ট জায়গা তুলছে, প্রত্যেকটা শব্দকে খাতায় তুলবে, তাহলে ভালো একটা নোট তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু দেখার দরকার পড়বে না। চলো নেক্সট টপিক, মোট চৌম্বক আবেশ বি নেট। বেশ, আমি একটা এটাকে বোঝানোর আগে একটা ছবি আঁকার চেষ্টা করি, কিছুটা হয়তো ক্লিয়ার হবে। ধরো এখানে সমান্তরাল চৌম্বক ক্ষেত্র আছে এইচ বা বি নট, যেটা খুশি ভাবতে পারো। এবার আমি যদি এখানে কোনো ফেরোম্যাগনেটিক পদার্থ আনি, তাহলে কি হয়? এটা ধরো ফেরোম্যাগনেটিক পদার্থ একটা আনা হয়েছে, তাহলে দেখবো এই যে সমান্তরাল বলরেখাগুলো এর ভিতর দিয়ে পাস হয়ে এরকম বেরিয়ে যাচ্ছে, 1 2 3। যাই হোক, খুব একটা ভালো হলো না, কিন্তু বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখো, ছিল সমান্তরাল, এটা দেখলেই বোঝা যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ছিল কি সমান্তরাল, ছিল কি সমান্তরাল। এই যে চৌম্বক পদার্থ যেটা কিনা ফেরোম্যাগনেটিক, আনা মাত্রই যেতে হলে সমান্তরাল বলরেখাগুলো যেন এর ভিতরে জোরপূর্বক প্রবেশ করে আবার বেরিয়ে চলে যাচ্ছে, সে বেরোয় যাক। তাহলে দেখতে পাচ্ছি কি, যদি এখানে পার ইউনিট এরিয়াতে যদি ক্যালকুলেট করি, আর এখানে যদি পার ইউনিট এরিয়াতে যদি ক্যালকুলেট করি, কোথায় বলরেখার সংখ্যা বেশি পাবো? ওই ফেরোম্যাগনেটিক পদার্থের ভিতরে পাবো। পাবো কি পাবো না? এখানে পার ইউনিট এরিয়াতে দেখা গেল দুটো আছে, তো ওখানে দেখা যাবে 4টে আছে। মোটামুটি দেখাই যাচ্ছে এখানে পার ইউনিট এরিয়াতে যদি দুটো থেকে থাকে, তো ওখানে 4টে আছে। ডায়ার ক্ষেত্রে কি হবে? ডায়ার ক্ষেত্রে হচ্ছে কি, ওই চুম্বক বলরেখাগুলোর ভিতর দিয়ে তো প্রবেশ করবেই না, বরঞ্চ পাশ দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। চুম্বক বলরেখাগুলো এই পদার্থের ভিতরে তো প্রবেশ করবেই না, বরঞ্চ মনে হয় যেন পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে দেখা যাবে কিছু প্রবেশ করবে, কিছু পাশ দিয়ে বেরিয়ে যাবে। এই রিদেমটাকে যদি মাথায় রাখতে পারো, তাহলে এই সমীকরণগুলো খুব সহজে বোঝা যাবে। এবার আসছি মোট চৌম্বক আবেশ। মোট চৌম্বক আবেশ বি নেট। বি নেট বি নেট পদার্থের ভিতরে মোট চৌম্বক ক্ষেত্র হলো বাহ্যিক ক্ষেত্র বি নট। আগেও বলছি বি নট কোত্থেকে জন্মিয়েছে, বি নট ইজ ইকাল টু মিউ ইন্টু এইচ। আচ্ছা, তাহলে বি নট এবং অভ্যন্তরীণ আবিষ্ট যে ক্ষেত্র হচ্ছে বি আই ইজ ইকাল টু মিউ নট আই। একটু আগে আমরা প্রুফ করলাম মিউ নট আই এর সমষ্টি। তাহলে বি নেট ইজ ইকাল টু কি হলো? বি নেট ইজ ইকাল টু হচ্ছে বি নট প্লাস বি আই। বি নেট ইজ ইকাল টু বি নট প্লাস বি আই। বি নট ইজ ইকাল টু একটু আগে আমাদের দেখে এসে কি মিউ নট এইচ, আর বি আই ইজ ইকাল টু কি মিউ নট আই। মিউ নট গেল কমন, ইকুয়েশন দাঁড়িয়ে গেল মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এইচ প্লাস আই। এবার দেখো আই ইজ ইকাল টু কি, কাই ইন্টু এইচ। একটু আগে আমরা করলাম, মনে পড়ে না? কাই দেখাচ্ছি, কোথায় গেল? কাই ইজ ইকাল টু কি, আই বাই এইচ। তাহলে আই ইজ ইকাল টু কি হলো? কাই ইন্টু এইচ। এটারই কথা বলছি। তাহলে আই ইজ ইকাল টু কাই ইন্টু এইচ বসালাম ইকুয়েশনে। মিউ নট কমন গেল, এইচ কমন গেল। মিউ নট কমন গেল আগেই, আর এইচ এখন কমন দিলাম। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, কমন গেল। ওকে, তাহলে বি নেট ইজ ইকাল টু কি হলো? মিউ নট ইন্টু 1 প্লাস কাই ইন্টু এইচ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে বি নেট বা বিএম এর ইকুয়েশন হচ্ছে, দেখো এখানে লিখছি, বি নেট বা বিএম এর ইকুয়েশন হচ্ছে মিউ নট এইচ 1 প্লাস কাই। আমি আমি যদি আপেক্ষিক ভেদ্যতাটাকে আনি, ইকুয়েশন থেকে ডাইরেক্ট আসো, সুবিধা হবে। রিলেটিভ পারমিটিভিটি মিউ আর আনছি, তাহলে মিউ আর পারমিটিভিটি
ইজিক্যাল টু আমরা কি জানি, বি কোন একটা মিডিয়ামের জন্য হচ্ছে মিউ আর ইনটু বি নট। দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, আমি ভালো করে লিখছি। আমরা 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 কি জানি, আমরা জানি কোন একটা মিডিয়ামের ক্ষেত্রে বিএম ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু বি নট। ওকে, বি নট ইজ ইকুয়াল টু, ভুল হয়ে গেল আমার, এদিক ওদিক করতে গিয়ে ভুল হয়ে গেল। বি নট ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট ইনটু এইচ। বি নট ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট ইনটু এইচ। বি নট ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু এইচ, এটাকে মাথায় রাখো। ওকে, এবার আমরা আগে দেখেছি বি নট ইজ ইকুয়াল টু কি, মিউ নট ইনটু এইচ, মানে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থাকলো তার সাথে মিউ নট গুণ করলে পরে শূন্য স্থানের জন্য আসলো। ওকে, এবার বিএম মানে কোন একটা মিডিয়ামের জন্য বিএম ইজ ইকুয়াল টু কি হয়, মিউ আর ইনটু বি নট। বি নট মানে কি পেয়েছি, বি নট মানে কোথায় লিখলাম, বি নট ইজ ইকুয়াল টু কি পেয়েছি, মিউ নট ইনটু এইচ। তাহলে এখানে যদি ঘুরিয়ে আবার বসি, তাহলে মিউ আর ইনটু মিউ নট ইনটু এইচ। এই রিলেশনটা মাথায় আসলো না আসলো না, ভালো করে দেখো। আজকে শিখেছি কি, বি নট ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু এইচ। বি নট কোথায়, বি নট হচ্ছে এই জায়গাটা, মানে কিছু নাই, শূন্য স্থানে বলরেখা বেরিয়ে চলে যাচ্ছে, তার জন্য যে চুম্বক ক্ষেত্র আছে তার জন্য যে ওখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, বি নট ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু এইচ। কোন একটা মিডিয়াম আনা হলো তার জন্য, এটা কোন একটা মিডিয়াম আনলাম, লোহা কাঠ পাথর যা কিছু আনলাম, আনলে পরে যেটা ওখানে চৌম্বক যে ক্ষেত্র তৈরি হচ্ছে, বিএম ইজ ইকুয়াল টু হচ্ছে রিলেটিভ চৌম্বক ভেদ্যতা মিউ আর ইনটু বি নট। বি নট এর ইকুয়েশন কি, মিউ নট ইনটু এইচ। এবার এবার যদি আমরা এখান থেকে একটু একটু করে এগোই, তাহলে কি পাচ্ছি, মিউ আর ইজ ইকুয়াল টু বিএম বাই মিউ নট এইচ। দেখা যাচ্ছে না, খুব গন্ডগোল লাগবে, খুবই খারাপ লাগবে। এবার ঠিক আছে, তাহলে এখান থেকে যদি টানি, তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু বিএম বাই মিউ নট এইচ। বিএম ইজ ইকুয়াল টু কি, বিএম বা বি নেট ইজ ইকুয়াল টু কি, একটু আগে প্রুভ করেছি। বিএম বা বি নট ইজ ইকুয়াল টু কি, মিউ নট এইচ ইন্টু 1 প্লাস কাই ডিভাইডেড বাই মিউ নট এইচ। মিউ নট এইচ কেটে গেল, তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কাই। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার হলো, এখানেও প্রুভ করা আছে। আমি একটু ঘুরিয়ে ভালো করে দেখালাম যে কোনো একটা মিডিয়াম যদি চলে আসে, তাহলে মিডিয়াম হলে কি জানি আমরা, শূন্য স্থানের থেকে যতগুণ বেশি বা কম, সেই জন্য শূন্য স্থানের জন্য হচ্ছে বি নট, তার সাথে মিউ আর গুণ হলো। বি নট মানে আমরা কি পেয়েছি, মিউ নট ইনটু এইচ। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল, বিএম ইজ ইকুয়াল টু মিউ আর ইনটু মিউ নট এইচ। মিউ নট এইচ ইকুয়েশন দাঁড়ালো। এবার ওখান থেকে যদি মিউ আর বার করার চেষ্টা করি, তাহলে কি হবে, বিএম বাই মিউ নট এইচ। বিএম এর ভ্যালু একটু আগে বার করেছি, বিএম এর ভ্যালু একটু আগে আমাদের ইকুয়েশন এস্টাবলিশ হয়েছে। বি নেট বা বিএম ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট এইচ ইনটু 1 প্লাস কাই। বসালাম, উপর নিচে কাটলো, 1 প্লাস কাই হয়ে গেল। এবার এখানে ভালো করে দেখো, তাহলে রিলেটিভ এই জিনিসটা এত ধৈর্য ধরে ভালো করে মুখস্থ রাখতে হবে আমাদেরকে, কেন? কারণ দেখো, কে কি প্রপার্টি শো করছে সবই রিলেটিভ। শূন্য স্থানে তো যা বলরেখা থাকার তো আছেই, কাঠ আনলে একরকম রিলেটিভ ভ্যালু পাবো, লোহা আনলে একরকম পাবো, কাঁচা লোহা আনলে আরেক রকম পাবো, তামা আনলে আরেক রকম পাবো, ঠিকই ঠিক না? তাহলে এই রিলেটিভ সম্পর্কটাই তো আমার বোঝা নিয়ে কাজ। রিলেটিভ সম্পর্কটা কি দেখতে পাচ্ছি, 1 প্লাস কাই। কাই মানে কি পেয়েছিলাম, যে কত গুণ ওখানে চৌম্বকত্বের সৃষ্টি হচ্ছে বা বলরেখা ওখানে কত ডেন্সড হচ্ছে বা হালকা হচ্ছে,
সেটাই যদি খুব ডিটেলে ভাবা যায়। দেখো, যদি কোনো ফাঁকা জায়গায় চৌম্বক ক্ষেত্রে যদি 10 ইউনিট হয়, তুমি 10 ইউনিট না ভেবে 10টা বলরেখা ভাবো, আরো ভালো ফিল আসবে। যদি 10 ইউনিট হয় এবং সেখানে একটি লোহার টুকরো রাখায় ক্ষেত্র বেড়ে হয়ে যায় 30 ইউনিট, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম, যেখানে বলরেখা ছিল 10টা, লোহা আনার পর দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রফলে, মানে এখানে যদি সমান একটা ক্ষেত্রফল যদি কনসিডার করি, এখানে যতটা আছে সমান হলো না, তাহলে এই একটা গেছে, দুটো গেছে, তিনটে গেছে, চারটে গেছে। এবার বলরেখার সংখ্যা যদি এখানে এই যে এরিয়াটা কনসিডার করছি, সেম সেম এরিয়া এখানে আঁকার চেষ্টা করছি, মোটামুটি সেমই আঁকা হয়েছে। তাহলে এই ক্ষেত্রের ভিতরে কটা বলরেখা? দুটো। এটা কোথা? শূন্য স্থান। রিলেটিভলি দেখছি যখন মিউয়ারের ক্ষেত্রে যখন দেখছি, তখন দেখছি এখানে সেই একই ক্ষেত্রফলের মধ্যে বলরেখা বা আয়তনের ক্ষেত্রে 3D ভাবলে আয়তন, আর উপর থেকে যদি বিচার করি তাহলে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। এই ঘটনাটাই তো এইটা, এই ঘটনাটাই তো এটা। তাহলে আমি কি বলছি যে আগে যেখানে 10টা বলরেখা ছিল, ফেরোম্যাগনেটিক অর্থাৎ লোহা জাতীয় কোনো পদার্থ যখনই আনলাম, সেখানে বলরেখার সংখ্যা হয়ে গেল 30 ইউনিট বা 30টা, 3 গুণ বৃদ্ধি পেয়ে গেল, 3 গুণ বৃদ্ধি পেয়ে গেল। একটা মজার কথা বলি এখানে, যে কোনো একটা ধরে নাও, ধরে নাও এখানে একটা নর্থ পোল আছে, এখানে ধরে নাও সাউথ পোল আছে, এখানে ধরে নাও একটা লোহার টুকরো আছে পুচকে, এটা কিন্তু লোহা। বলরেখা কেমন যাবে? নর্থ থেকে এরকম করে বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে। ফেরোম্যাগনেটিক পদার্থ সকল সময় কি চায়? ফেরোম্যাগনেটিক পদার্থ সকল সময় চায় যে তার ভিতর দিয়ে যথাসম্ভব বলরেখা যেন বেশি সংখ্যায় পাস আউট হয়, সকল সময় যেন তার ভিতর দিয়ে যথাসম্ভব বেশি বলরেখা যথাসম্ভব বেশি বলরেখা পাস আউট হয়। এখানে বলরেখার সংখ্যা কটা আছে? একটা। ও খাবলে খাবলে নেবার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ ব্যান্ড করে নিজের পেটের ভিতর দিয়ে ভরে নিচ্ছে। এখানেও চেষ্টা চরিত্র চালিয়েছে, পেলো না। ও এবার আস্তে আস্তে করে এগিয়ে আসছে, নিজে নিজে এগিয়ে আসছে। এখানে এখন বলরেখার সংখ্যা কটা? দেখো, 1 2 3টে। যদি এইটা এখানে এসে হাজির হয়ে যায়, দেখো বলরেখার সংখ্যা এখন অনেক। এই জন্য লোহার টুকরো চুম্বকের দিকে এগিয়ে যায়। এই কারণের জন্য লোহার টুকরো, যেটাকে আমরা আকর্ষণ বলি, ওর নেচার হচ্ছে গিয়ে এই যে এখানে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ ও চাইছে যে ওর ভিতর দিয়ে বেশি সংখ্যায় বলরেখা যাক, আর যাওয়ার জন্য ও টুকটুক টুকটুক করে হেঁটে এদিকে হাঁটা দিয়েছে, যেটাকে আমরা দেখি যে লোহার টুকরো চুম্বকের কাছে আসলে ওর দিকে এগিয়ে যাচ্ছে। আজ বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। আসলে আকর্ষণ নয়, ওর নেচার হচ্ছে, ওর পরমাণুগুলো চাইছে যে ওর ভিতর দিয়ে বেশি বেশি বলরেখা যাক, আর সেইটা পাওয়ার ইচ্ছায় ও আরো এদিকে এগিয়ে এগিয়ে চলে আসে, যেটাকে আমরা চুম্বকের আকর্ষণ বল বলি। তাহলে আলটিমেট আমাদের এটা মুখস্থ রাখছি। ওকে, কি কি সমীকরণ একদম আত্মস্থ মুখস্থ করে নেবো, সেটা হচ্ছে এটা, বি নেট ইজ ইকাল টু মিউ নট এইচ ইন্টু 1 + x, এটা কাই। আর এখানে হচ্ছে মিউ আর ইজ ইকাল টু 1 + কাই, এটা। আর 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 কি, মোটামুটি এতটাই। এগুলো যেন একদম ভুললেই চলবে না, এগুলো একদম একটু পরে গিয়ে আবার কাজে লাগবে, ঠিক আছে? এগুলো ভুললেই চলবে না। চলো নেক্সট যাই। তাহলে যে যে সমীকরণগুলো আমরা একসাথে খেয়াল করব, এক জায়গায় লিখে নাও। বি ইজ ইকাল টু মিউ নট ইন্টু এইচ, আই ইজ ইকাল টু কাই ইন্টু এইচ, মিউ ইজ ইকাল টু মিউ নট ইন্টু 1 + কাই, মিউ আর ইজ ইকাল টু 1 + কাই। কেন? দেখো মিউ আর ইজ ইকাল টু মিউ নট না, মিউ আর ইজ ইকাল টু মিউ নট চলেই আসে, মিউ নট কেটে নিয়ে মিউ আর ইজ ইকাল টু 1 + কাই। চলো নেক্সট যাই। পদার্থের চৌম্বক ধর্ম একটা একটা করে ব্যাখ্যা করা আছে, ম্যাক্সিমাম কোশ্চেন। দেখো এখানে যেগুলো তোমাদেরকে গন্ডগোল পাকায় এবং তোমাদের মাথায় জট পাকিয়ে যায়, এই সম্পর্কগুলো ঠিকঠাক করে মাথায় থাকে না বলে। তাহলে এই স্লাইডের ভিতরে আমরা সম্পূর্ণ জায়গাটাকে পরিষ্কার করে বুঝলাম। এবার এক একটা করে প্রপার্টিতে আসছি, যে পদার্থের চৌম্বক ধর্ম ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক, এই 3টে টাইপই হবে, তাই নয় কি? তাহলে কোনটার ক্ষেত্রে কি হবে কি না হবে সেই নিয়ে আমাদের গল্প। প্রথম হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক, চৌম্বক প্রবণতা
ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে এক্স এর অপেক্ষক মিউয়ারের ভিত্তিতে আচ্ছা আচ্ছা কাই এবং রিলেটিভ আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এর উপর ভিত্তি করে আমরা তিনটে যে ম্যাটার আছে তিনটে ম্যাটারকে আমরা বিশ্লেষণ করবো যে কে কোনটা কি কার বেশি কোথায় হয় কম হয়। ডায়াম্যাগনেটিক অলরেডি আমরা করে ফেলেছি। ডায়ের ক্ষেত্রে কি বলেছি কে ইয়ের মান কায়ের মান কি হবে ঋণাত্মক এবং খুব কম অলরেডি করেছি। আপেক্ষিক চৌম্বকতা মিউ আর কি হবে লেস দেন 1 তাই না। ডায়াম্যাগনেটিক মানে কি হবে এখানে পার ইউনিট এরিয়াতে যত বলরেখা আছে এখানে পার ইউনিট এরিয়াতে বলরেখার সংখ্যা কি হবে একটা দুটো তো পাস করবে বাকি কটা কি হবে দূর দিয়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ এখানে যখনই কোনো একটা ম্যাটার আনবো তখনই দেখবে পাশ দিয়ে বলরেখাগুলো বেরিয়ে যাওয়ার জন্য এখানে বলরেখার সংখ্যা যাচ্ছে কমে। বোঝা গেল কি বলতে চাইছি। এখানে যদি পুরো এরিয়াটাকে কনসিডার করি এর সমতুল্য যদি একটা এরিয়া এখানে কনসিডার করি দেখবো এখানে বলরেখার সংখ্যা হচ্ছে দুটো এখানে বলরেখার সংখ্যা হচ্ছে দুটো আর এখানে বলরেখার সংখ্যা হচ্ছে সেই জায়গায় চারটে। তাহলে মিউয়ার এর সম্পর্ক বোঝা গেল লেস দ্যান 1 বৈশিষ্ট্য শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখলে এরা বলরেখাকে নিজের ভিতর থেকে বের করে দেয়। ওই দেখো যেটা বললাম সাইড দিয়ে পার করে দেয়। উদাহরণ হচ্ছে গিয়ে তামা দস্তা জল বিসমাথ উদাহরণ থেকেও কোশ্চেন আছে। সব থেকে মজার ব্যাপার এই উদাহরণও কোশ্চেন এবং এর ভিতরে এই যে শব্দগুলো তোলা আছে এর ভিতর থেকেই কোশ্চেন এসছে বিগত বছরে। কখনো তামা চেয়েছে কখনো জল এসছে এই দুটো তো খুব কমন এসছে চলে এসছে অলরেডি তামার জল অপশন দিয়ে কোশ্চেন। ওকে তারপর চলো নেক্সট পরাচৌম্বক পদার্থ। পরাচৌম্বক পদার্থ মানে এবার কি হবে পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে কি হয় এসব পদার্থে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা সামান্য আকর্ষিত হয় কখনো কখনো সামান্য বিকর্ষণও লক্ষ্য করা যায়। চৌম্বক প্রবণতা এখানে কি হবে চৌম্বক প্রবণতা কায়ের মান এখানে ধনাত্মক হবে। খুব বড় কিছু হবে না সামান্য সামান্য কিছু একটু হবে খুব কম এবং পজিটিভ। রিলেটিভ আপেক্ষিক ভেদ্যতা মিউ আর এর ভ্যালু গ্রেটার দেন 1 অর্থাৎ শূন্য স্থানে যতগুলো বলরেখা গেছে তার থেকে এখানে বলরেখার সংখ্যা বেশি কিন্তু প্রচুর যে সংখ্যা বেড়ে গেছে এমন কিছু না একটা দুটো বেশি। ওকে আচ্ছা বৈশিষ্ট্য এর বলরেখা সামান্য নিজের দিকে টেনে নেয় তাপমাত্রার সাথে এদের কায় ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কুড়ি সূত্র অনুযায়ী আমাদের লাস্ট টপিক আছে কুড়ি আছে কুড়ি সূত্র অনুযায়ী এটা পরে গিয়ে বুঝে যাবে কেন বললাম কথাটা। উদাহরণ কি উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাটিনাম সোডিয়াম অক্সিজেন। ওকে নেক্সট আসছি উদাহরণ থেকেও কোশ্চেন এসছে এখানে লাইন তুলেও দিয়েছে যে এখানে কার ক্ষেত্রে গ্রেটার দেন হয় কার ক্ষেত্রে লেস দেন হয় বারবার বলে যাচ্ছি ভালো করে মাথায় রেখো। ফেরোম্যাগনেটিক সবই বেশি বেশি হবে এখানে। আচ্ছা এসব পদার্থের বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবল ভাবে আকর্ষিত হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে চৌম্বক প্রবণতা এখানে কি হওয়া উচিত অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি পজিটিভ হবে এবং অত্যন্ত বেশি হবে। অত্যন্ত মানে দেখতেই পাচ্ছ 10⁻³ 10⁻5 এর কাছাকাছি 10⁻³ মানে প্রায় 1000 আর ওদিকে প্রায় 1,00,000 বোঝা। আপেক্ষিক ভেদ্যতা মিউ আর গ্রেটার দেন 1 অর্থাৎ শূন্য স্থানে যতগুলো বলরেখা আছে তার 3 গুণ 4 গুণ বলরেখার ভেতর দিয়ে চলে যাবে মানে আশেপাশে যত বলরেখা পাবে সব করে নিজের পেটের ভিতরে ভরে নেবে। একেই বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। বৈশিষ্ট্য এরা চৌম্বক বলরেখাকে অত্যন্ত শক্তিশালী ভাবে নিজের ভিতর দিয়ে যেতে সাহায্য করে। এদের ডোমেন তত্ত্ব ডোমেনও আজকে আমাদের টপিক আছে একটু পরে বুঝবে ডোমেন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। উদাহরণ হচ্ছে গিয়ে লোহা অলরেডি লোহা নিকেল কোবাল্ট এখান থেকে দুটো কোশ্চেন অলরেডি চলে এসছে। চলো যেগুলো বললাম পজ করে অবশ্যই তুলবে বারবার বলছি তুলবে না হলে পরে সমস্যায় পড়বে। চলো এখানে যা শিখলাম যতটুকু যে আইডিয়া হলো তার উপরে নিউমেরিক্যাল প্রবলেমটা করো আগে নিজে করো তারপর আমি করছি। ফার্স্ট যে ধর্মটা এখানে আছে সেটা হচ্ছে চৌম্বক তীব্রতা মানে আজকে টপিকের আমাদের ফার্স্ট যেটা পড়েছি বাহ্যিক যে প্রপার্টি অর্থাৎ সেই বলেছিলাম সলিনয়েডের কয়েল যার জন্য লোহার ভিতরে চুম্বক তৈরি করতে চাইছে তার ক্ষমতার কথা বলছে। H = কি হয় N × I কেন
এন হচ্ছে সলিনয়েডের পাক সংখ্যা, আই হচ্ছে তার ভিতরে তড়িৎ প্রবাহ। পাক সংখ্যা কত? প্রতি মিটারে 500। তড়িৎ প্রবাহ কত? পাক সংখ্যা হচ্ছে 500, ভিতরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে ইনটু 2 মানে হলো কত? 1000। আপেক্ষিক ভেদ্যতা মিউ আর। আপেক্ষিক ভেদ্যতা মিউ আর এর ইকুয়েশন কি? 1 + 1 + কাই, তাই তো? তাহলে 1 এর ভ্যালু কত, কায়ের ভ্যালু কত? কায়ের ভ্যালু হচ্ছে কি এখানে 1 + 499 হচ্ছে 500। এবার হচ্ছে চৌম্বকায়ন ভেক্টর আই। আই এর ইকুয়েশন কি? আই এর ইকুয়েশন কি? এখন ভেক্টর সাইন দেবো না, সিম্পল মানেই যায়। আই এর ইকুয়েশন কি? মিউ ইনটু, না না সরি, কাই ইনটু এইচ। কাই ইনটু এইচ। এইচ হচ্ছে কি 1000, আর কায়ের ভ্যালু হচ্ছে কি 500। মানে এখানে তিনটে শূন্য, কাই হচ্ছে 499, নাই? 499, এই যে কায়ের ভ্যালু দেওয়া আছে 499। তাহলে আমরা 499 বা 4.99 ইন্টু 10⁵ করে দিতে পারি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ওকে। নেক্সট আর একটা কোশ্চেন আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। টিপস একটা এখানে বলে দিয়েছি অলরেডি। অঙ্কগুলো না করলে পরীক্ষায় এখন যা কোশ্চেনের প্যাটার্ন দিচ্ছে তাতে কিন্তু মুশকিলে পড়বা। যে এখানে আছে প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা 10টা, তাহলে মিটারে কনভার্ট করতে হবে, সেটা বলে দিয়েছি। খেয়াল রেখো, হোমওয়ার্ক থাকলো। চলো, একটি সলিনয়েডের ভিতরে একটি পদার্থ রাখার ফলে দেখা গেল যে তার ভিতরে চৌম্বক আবেশ বিনেট বা বিএম, যেটা একটু আগে করলাম, শূন্য স্থানের তুলনায় 800 গুণ বৃদ্ধি পেয়েছে। সলিনয়েডের চৌম্বক তীব্রতা মানে বাহ্যিক যে প্রভাব, এই যদি এত হয়, 1000 হয়ে থাকে অ্যাম্পিয়ার পার মিটার, 1000 অ্যাম্পিয়ার পার মিটার হয়ে থাকে, তবে পদার্থটির আপেক্ষিক ভেদ্যতা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি তো বলবো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ওই স্থানে উৎপন্ন মোট চৌম্বক আবেশ বিনেট এবং পদার্থের চৌম্বকায়ন কত, এই তিনটে নিজেরা অবশ্যই চেষ্টা করো ঠান্ডা মাথায়, তারপর আমি বলছি। ফার্স্ট আসছি হচ্ছে গিয়ে পদার্থটির আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর। তাহলে মিউ আর ইজ ইকুয়াল টু কি? মিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে বি নেট বাই বি নট। দেখো বলাই আছে যে ওর তুলনায় 800 গুণ বেশি, শূন্য স্থানের তুলনায় 800 গুণ বেশি, তাই নয় কি? তাহলে কত গুণ বি নেট ইজ ইকুয়াল টু কত? এই রেশিওটা কত হয়ে গেল? 800। কত গুণ বেশি? আপেক্ষিক ভেদ্যতা মানে তাই যে শূন্য স্থানের তুলনায় ওখানে কত গুণ বেড়ে যায়। আবার লিখে দেখাচ্ছি বাবা, এখানে বলরেখা আছে। একটা পদার্থ যদি আমি আনলাম, তাহলে এই বলরেখা স্ট্রেট গেল, এই বলরেখা স্ট্রেট চলে গেল, এই বলরেখা কি করলে পেটের ভিতর দিয়ে গেল না? ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। এই বলরেখা ঘুরে পেটের ভিতর দিয়ে যাবে, এই বলরেখা ঘুরে পেটের ভিতর দিয়ে যাবে, এই বলরেখা পেটের ভিতর দিয়ে দিয়ে আবার যা হোক এরকম চলে গেছে, এরকম গেছে, এরকম গেছে। তাহলে হয়েছে কি, বলরেখা কত গুণ বেশি? 800 গুণ বেশি। শূন্যস্থানে যতগুলো বলরেখা আছে তার থেকে 800 গুণ বলরেখার পেটের ভিতরে আছে। ওকে, ওই স্থানে উৎপন্ন মোট চৌম্বক আবেশ বি নেট, বি নেট ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে বি নেটের ইকুয়েশন হচ্ছে গিয়ে বি নেট ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এইচ।
মিউ নটের ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। মিউ আর এর ভ্যালু হচ্ছে কি 800, এইচ এর ভ্যালু হচ্ছে 1000। এই গুণটি করতে হবে। গুণটা করার পরে রেজাল্ট কত আসবে? গুণটুন ভাগটা করার পরে কত আসবে? 1.1.005 টেসলা। তাহলে সলিনয়েড হোক যে আছে তার জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। এবার হচ্ছে গিয়ে পদার্থটি চৌম্বকায়ন কত? চৌম্বকায়ন আই ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে ফার্স্ট আয়ের ইকুয়েশন কি বলো? কাই ইনটু এইচ। সবই দেখে কি প্যাকেটে রাখলাম, প্যাকেটে। কাই কোথা থেকে পাবো? कहां से मिलेगा? মিউ আর মাইনাস 1, কারণ মিউ আর ইজ ইকুয়াল টু কি ছিল? 1 প্লাস কাই। আশা করি ভুলে যাওনি। তাহলে এখানে আছে কত? 800 মাইনাস 1 মানে হচ্ছে 799। বসাবো, তাহলে 7 এখান থেকে আসি 799। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? 1000। 1000 বা 799, তারপরে 3টে শূন্য, যা করার পুরো তোমরা। তো যাই হোক, এটা অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে, অনেক ডিসকাশন হলো, প্রত্যেকটা যে টপিক আছে ডেপথ থেকে আলোচনা করেছে। আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও এই সেন্সে, পরীক্ষা নিরীক্ষে, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। কুড়ি, ডোমেন এবং বাকি যে পার্ট গুলো আছে সেটাকে নিয়ে আমি একটাতে করবো, আর একটা আলাদা করে ভিডিও করব, কারণ এটা এমনি অলরেডি অঙ্ক টঙ্ক সব শুদ্ধ মিলিয়ে অনেক লেন্দি হয়েছে। বারবার দেখো, প্রত্যেকটা লাইনকে পারলে মুখস্থ করে নিও, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবেই পাবে। ওকে, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।